আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের অনেক বেসিক একটা জিনিস, যেটা আপনার ক্লাস 9-10 বলেন, ইন্টারমিডিয়েট বলেন, অনার্স বলেন, খুব কাজে আসে। হিসাব চক্র নিয়ে কথা বলবো। ঠিক আছে? হিসাব চক্র মূলত হচ্ছে হিসাব চক্রটা বোঝার আগে আমাদেরকে আগে একটা জিনিস বুঝতে হবে, হিসাবকাল। আমাদেরকে কি বুঝতে হবে? হিসাবকাল। যেমন চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, কি ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী একটা ব্যবসা প্রতিষ্ঠান চলতেই থাকবে। এটা কখনো কি হবে না? বন্ধ হবে না। মালিক মরে যাক বা যে কেউই মারা যাক না কেন, প্রতিষ্ঠান কি হবে না? অফ হবে না। এই যে আ চলমান ধা উম চলমান ধারণা অনুযায়ী যে প্রতিষ্ঠান যে বন্ধ হবে না, আ অনবরত চলতে থাকবে। তো অনবরত যদি প্রতিষ্ঠানটা চলতে থাকে, তাহলে কি দেখা যাবে? যে প্রতিষ্ঠানের লাভ হইছে কিনা, লস হইছে কিনা, বা আয় কতটুকু হইছে, ব্যয় কতটুকু হইছে, এটার হিসাব করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। ধরেন ২০ বছরের আ সব ধরনের ট্রান্সেকশন যদি একসাথে আসে, আ এগুলা মডিফাই করা বা এগুলা সাজানো, গোছানো, একটা আউটপুট দেয়া অনেক ক্ষেত্রে সম্ভব হবে না, বা অনেক ক্ষেত্রে অসম্ভব বলা যায়। তো এর জন্য এই যে হিসাবকাল ধারণাটা আমাদেরকে একটু বুঝতে হবে, যে হিসাবকাল জিনিসটা কি? হিসাবকাল হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ডে, একটা নির্দিষ্ট সময়ে হিসাবটাকে কি করতে হয়? বন্ধ করে দিতে হয়। হিসাবটাকে কি করতে হয়? বন্ধ করে দিতে হয়। হিসাবকাল, হিসাবকাল, হিসাবকাল। হিসাবকাল জিনিসটাকে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিসকাল ইয়ার, আরেকটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। ওকে? একটা হচ্ছে কি? ফিসকাল ইয়ার, একটা হচ্ছে কি? ক্যালেন্ডার ইয়ার। ফিসকাল ইয়ারটা কি? সাধারণত প্রতিষ্ঠান ১ মাসে তাদের আর্থিক বিবরণী পেশ করবে, অথবা ৩ মাসে আর্থিক বিবরণী পেশ করবে। কয় মাসে? হয়তো ১ মাসে, নয়তো ৩ মাসে কি করবে? তাদের আর্থিক বিবরণী পেশ করবে। আমরা জাস্ট এটা নরমালি বুঝি। ঠিক আছে? এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলব ইনশাআল্লাহ। আর ক্যালেন্ডার ইয়ার বলতে কি বোঝায়? ক্যালেন্ডার ইয়ার বলতে বোঝাই যাচ্ছে এটা ক্যালেন্ডার ইয়ার মেবি ১ বছর, 1 ইয়ারে, 1 ইয়ারে তাদের যে অ্যাকাউন্টিং, আ যেটাই বলেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি করবে? পেশ করবে। ওকে। এবার আমরা আসি, এই যে একটা ফিসকাল ইয়ার বা হিসাবকালে তারা কি স্টেটমেন্ট তৈরি করবে? একটা আ অ্যাকাউন্টিং সাইকেলে, মানে একটা ফিসকাল ইয়ারে বা একটা হিসাবকালে তারা কোন স্টেটমেন্টগুলো প্রকাশ করবে, ওইটাই হচ্ছে কি? হিসাব চক্র। একটা প্রতিষ্ঠানকে অবশ্যই এই যে ১০ টা, যেটাকে আমরা কি বলি? হিসাব চক্র বলি। এই ১০ টা স্টেটমেন্ট কি করতে হবে? পেশ করতে হবে। হয়তো ফিসকাল ইয়ারে, নয়তো ক্যালেন্ডার ইয়ারে। ঠিক আছে? সাধারণত ১ বছরে এই ১০ টা জিনিস কি করে দিতে হয়? প্রস্তুত করতে হয়। যেমন এখানের সবচেয়ে ইম্পোর্টেন্ট সবচেয়ে ইম্পোর্টেন্ট যে টপিকটা, এটা আমরা সবাই জানি, আর্থিক বিবরণী। যে একটা প্রতিষ্ঠানের ইনপুট কি? একটা প্রতিষ্ঠানের ইনপুট হচ্ছে ট্রান্সেকশন, লেনদেন। একটা প্রতিষ্ঠানের ইনপুট কি? ইনপুট কি? আ লেনদেন। একটা প্রতিষ্ঠানের ইনপুট কি? লেনদেন। আর একটা প্রতিষ্ঠানের আউটপুট কি? আর্থিক বিবরণী। একটা প্রতিষ্ঠানের আউটপুট কি? আর্থিক বিবরণী। ওকে, তো এই স্টেটমেন্টগুলো আজ আর্থিক বিবরণীকে সহজ করে কারা? এরা। এরা কি করে? আর্থিক বিবরণীকে সহজ করে তুলে ধরে। জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বিত দাখিলা, সমন্বিতের পরবর্তী রেওয়ামিল। এটা কি করে? আর্থিক বিবরণীকে সহজভাবে আ তৈরি করার জন্য কাজে আসে। কারা কাজে আসে? এই যে এরা। আর্থিক বিবরণী সহজ করে তৈরি করার জন্য এরা কাজে আসে। তাহলে একটা হিসাব চক্রের ধাপ কয়টা? ১০ টা। একটা হিসাব চক্রের ধাপ ধাপ কয়টা? ১০ টা। একটা হিসাব চক্রের ধাপ হচ্ছে কয়টা? ১০ টা। আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে আজকে একটু কথা বলব। ছোট করে, আমরা আ বিস্তারিততে যাব না। আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে ছোট করে কথা বলব। এট ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলব, এটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ। কি নিয়ে কথা বলব আমরা? লেনদেন বিশ্লেষণ। ইংরেজিতে আমরা বলব ট্রান্সেকশন এনালাইসিস। ইংরেজিতে আমরা কি বলব এটাকে? ট্রান্সেকশন অ্যানালাইসিস। মূলত লেনদেন বিশ্লেষণটা কি? কেন আমাদেরকে প্রতিষ্ঠানে ফার্স্টে কি করতে হবে? লেনদেনগুলাকে কি বলা হয়? ছেঁকে নিতে হবে। যে কোন লেনদেনটি কিরকম? সাধারণত আমরা লেনদেনকে ২ ভাগে ভাগ করতে পারি। লেনদেনকে কয় ভাগে ভাগ করতে পারি? ট্রান্সেকশনকে কয় ভাগে? ২ ভাবে। আমরা লেনদেনকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নগদ লেনদেন, একটা হচ্ছে অনগদ লেনদেন। ঠিক আছে?
একটা হচ্ছে কি লেনদেন, নগদ লেনদেন, একটা হচ্ছে অনগদ লেনদেন। ক্যাশ ট্রানজাকশন অ্যান্ড নন ক্যাশ ট্রানজাকশন। একটা হচ্ছে কি ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন, একটা হচ্ছে নন ক্যাশ ট্রানজাকশন। তো প্রতিষ্ঠানে অবশ্যই আপনারা বুঝতেন যেটা নন ক্যাশ ট্রানজাকশন হবে, এটা প্রতিষ্ঠানের সাথে এটার কোনো কাজ নেই। আমরা প্রতিষ্ঠানে আনবো কোনটা, ক্যাশ ট্রানজাকশন। এবার ক্যাশ ট্রানজাকশনকে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, আর একটা হচ্ছে যেটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না। যেমন প্রতিষ্ঠানের সাথে রিলেটেড কোনটা, প্রতিষ্ঠানে কোনো কিছু আসছে, প্রতিষ্ঠান থেকে কোনো কিছু সেল হয়েছে বা পারচেস করছে, এই টাইপের লেনদেনগুলো হচ্ছে প্রতিষ্ঠানের। যেমন মালিক মারা গেছে বা মালিক তার ছেলের স্কুলের বেতন দিছে, এটা প্রতিষ্ঠানের সাথে কোনো রিলেশন নাই, এটা মালিক তার ব্যক্তিগত ব্যাপারে দেখবে। তাহলে আমরা এখানে আনবো প্রতিষ্ঠানের সাথে ক্যাশ ট্রানজাকশন, যেটা কার সাথে রিলেটেড, প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, প্রতিষ্ঠান থেকে নিছে বা প্রতিষ্ঠানকে দিছে, এই টাইপের ট্রানজাকশন গুলো। ওকে, তাহলে আমাদেরকে আগে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে লেনদেন বিশ্লেষণ। তাহলে লেনদেন কি করতে হবে, আমাদেরকে অ্যানালাইজ করতে হবে যে এটা কি আসলে আমার ব্যবসার সাথে সম্পর্কিত নাকি ব্যবসার সাথে সম্পর্কিত না। ব্যবসার সাথে সম্পর্কিত হলে এটা আসবে, আর যদি টাকার সাথে সম্পর্কিত হয় তাও আসবে, কিন্তু মালিকের সাথে সম্পর্কিত হলে এটা আসবে না। ওকে, তাহলে ট্রানজাকশন গেল, আমরা ট্রানজাকশন অ্যানালাইজ করতে পারলাম। সাপোজ আমরা কয়েকটা ট্রানজাকশন পেলাম। এবার ট্রানজাকশনগুলোকে কি করতে হবে, জাবেদাভুক্তকরণ। ট্রানজাকশনগুলো কি করতে হবে, জাবেদাভুক্তকরণ, জার্নালাইজিং করতে হবে। ট্রানজাকশনগুলো কি করতে হবে, সেকেন্ড অফ অল এই যে আমি একটা ট্রানজাকশন পাইছি, এই ট্রানজাকশনটাকে কি করতে হবে, জাবেদাভুক্তকরণ। জাবেদাভুক্তকরণের আরেকটা নাম হচ্ছে লিপিবদ্ধকরণ। আমরা জাবেদাভুক্তকে আরেকটা নাম কি বলবো, লিপিবদ্ধকরণ। মূলত এখান থেকে দুতরফা দাখিলার কাজ শুরু হয়। আমরা যে আমাদের যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বা মূল নীতি, যেটা দুতরফা দাখিলা, মূলত এখান থেকে শুরু হয়। আমরা জাবেদাভুক্তকরণের মাধ্যমে প্রত্যেকটা ট্রানজাকশনকে, প্রত্যেকটা লেনদেনকে দুইটা ভাগ দিব। কি করব, দুইটা ভাগে বিভক্ত করব, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। এই যে লেনদেন, সাপোজ আমি যদি একটা ট্রানজাকশন নিই, আমি নিলাম ক্যাশ সেল 1000 টাকা। ওকে, যারা 9-10-এ আসো বা ইন্টারে আসো ওদের জন্য আমি বাংলা লিখি, নগদ বিক্রয় কত, 1000 টাকা। ওকে, এটা ছিল আমার কি একটা ট্রানজাকশন, এটা ছিল আমার কি ট্রানজাকশন। তাহলে এটা আমি বলছি নগদ বিক্রয় 1000 টাকা মানে কি ব্যবসার সাথে সম্পর্কিত, এতটুকু আমরা ধরে নিলাম। এরপরে আমাকে কি করতে হবে, 2 নম্বরে জাবেদাভুক্ত করতে হবে। আমরা সবাই জাবেদা পারি। নগদ বিক্রয়ের জাবেদা কি, নগদ বিক্রয়ের জাবেদা কি, নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা আমার আসছে, সম্পদ বাড়লে ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, 1000 টাকা। ওকে, এই যে ডেবিট ক্রেডিটের যে রূপান্তর বা পৃথকীকরণ, এটাকে আমরা কি বলবো, জাবেদাভুক্ত বলবো। এটাকে আমরা কি বলবো, জাবেদাভুক্ত বলবো, অথবা লিপিবদ্ধকরণ বলবো। কি বলবো, লিপিবদ্ধকরণ, জার্নালাইজিং ইংরেজি। ওকে, এই যে লিপিবদ্ধ করছি আমি অনেকগুলো ট্রানজাকশন, আমার কিসের, আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো ট্রানজাকশন আমি কি করছি, লিপিবদ্ধ করছি। কোথায়, জাবেদায়। এবার নগদ অনেকগুলো হয়ে গেছে না, বিক্রয় অনেকগুলো হয়ে গেছে না, এগুলাকে আমার কি করতে হবে, আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। খতিয়ানে কি করতে হবে, আলাদা আলাদা ভাবে নগদ সবগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে, বিক্রয় সবগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে, দেনাদার সবগুলোকে, পাওনাদার সবগুলোকে কি করতে হবে, এক জায়গায় নিয়ে আসতে হবে। এটাকে বলবো আমরা খতিয়ানভুক্তকরণ। খতিয়ানভুক্তকরণের আরেকটা নাম হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। খতিয়ানভুক্তকরণের আরেকটা নাম কি, শ্রেণীবদ্ধকরণ। বিভিন্ন শ্রেণীতে প্রত্যেকটা ট্রানজাকশনকে কি করবো, এক একটা শ্রেণীতে ভাগ করব। প্রত্যেকটা ট্রানজাকশনকে আমি কি করব, এক একটা শ্রেণীতে ভাগ করব। নগদ ট্রানজাকশনগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসবো। প্রতিষ্ঠানের যতগুলো নগদ ট্রানজাকশন আছে আমি সব একটা উপরে হেডিং দিব নগদ, সবগুলোকে নিয়ে আসবো। ডেবিটগুলোকে ডেবিট দিকে যোগ করবো, ক্রেডিটগুলোকে ক্রেডিট দিকে যোগ করবো, এরপর যোগ বিয়োগ করবো। যার বেশি সেখানে উত্তর আসবে। ডেবিটের বেশি হলে ডেবিট আসবে, ক্রেডিটের বেশি হলে ক্রেডিট আসবে। এটাই হচ্ছে কি খতিয়ানবদ্ধকরণ। খতিয়ানবদ্ধকরণের আরেকটা নাম কি বলছিলাম, শ্রেণীবদ্ধকরণ। এটাকে কি করবে, হিসাবগুলোকে, প্রত্যেকটা হিসাবকে কি করবে, শ্রেণীবদ্ধ করবে। তাহলে নগদগুলা যে ধরুন ক্যাশ ট্রানজাকশন বা নগদ ট্রানজাকশন, নগদান হিসাব, এটা খতিয়ানভুক্তকরণের পর কোথায় চলে আসছে, এক জায়গায় চলে আসছে না। তাহলে নগদের পরে কি থাকবে, একটা যোগ বিয়োগ করে নগদের লেনদেন কি থাকবে, একটা থাকবে, তাই না। তো এই যে নগদ একটা হলো, বিক্রয় একটা হয়েছে, ক্রয় একটা হয়েছে, যোগ বিয়োগের পর এই যে এগুলা নিয়ে আমরা কি করব, পরে রেয়ামিল করব। খতিয়ানের পরে কি, রেয়ামিল। আমরা এবার রেয়ামিল করব। রেয়ামিল ইংরেজি কি, ট্রায়াল ব্যালেন্স। রেয়ামিল কেন করব, এই যে আমার হিসাবগুলো ঠিক আছে কিনা, দুদিকের
হিসাব মিলছে কিনা, ডেবিট এবং ক্রেডিট দুইটা মিলছে কিনা, এর জন্য আমরা মূলত কি করব, রেয়ামিল করব। রেয়ামিল করার মাধ্যমে আমরা বুঝে যাব যে আমার জাবেদা এবং খতিয়ান ঠিক আছে কিনা, জাবেদা এবং খতিয়ান ঠিক আছে না, বা আমার কোনো ভুল হয়েছে কিনা। রেয়ামিল কোনো হিসাব নয়, আবার বলি, রেয়ামিল কোনো কি নয়, হিসাব নয়। এটা করলেও হয়, না করলেও হয়, অ্যাজ ইউ উইশ। কিন্তু প্রতিষ্ঠান রেয়ামিলটা তৈরি করে, ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করে, যাতে হিসাবের শুদ্ধতা যাচাই করা সম্ভব হয়। কিন্তু তারপরেও রেয়ামিলে কিছু হিসাব মিলে না। যেমন দুতরফা ভুল হলে রেয়ামিল মিলে যায়, দুতরফা ভুলগুলো রেয়ামিলে ধরা পড়ে না। রেয়ামিলে শুধু ধরা পড়ে একতরফা ভুলগুলো। এতটুকু মনে রাখলে হবে আপাতত, বাকিটা আমরা যখন রেয়ামিল বিস্তারিত করবো তখন জানবো ইনশাআল্লাহ। এবার আসেন সমন্বিত দাখিলা কি আবার, সমন্বয় দাখিলা আবার কি? দাখিলা আচ্ছা, জাবেদার আরেকটা নাম হচ্ছে কি, দাখিলা। আমরা তো এখানে একবার জাবেদা করলামই, দাখিলা দিলামই, আবার এখানে সমন্বয় দাখিলাটা আবার কি? সমন্বয় দাখিলা হচ্ছে অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের কিছু কিছু লেনদেন আমরা কি করি নাই, জাবেদাভুক্তও করি নাই, খতিয়ানেও আনি নাই, রেয়ামিলও আনি নাই, কিছু কিছু লেনদেন বাদ পড়ে গেছে। তো এগুলো কি করতে হয়, সমন্বয় দাখিলা দিতে হয়। এগুলো কি দিতে হয়, সমন্বয় দাখিলা দিতে হয়। এটার আরেকটা নাম হচ্ছে দাখিলা না বলে তুমি আবার বলতে পারো জাবেদা। কি বলতে পারো, জাবেদা। ঠিক আছে, সমন্বয় জাবেদা। যেই সকল লেনদেন হিসাবভুক্তকরণ বাদ পড়েছে এদেরকে আমরা কি দিব, সমন্বয় জাবেদা দিব। এরপর এটা কিসে আনবো, খতিয়ানে আনবো, খতিয়ানের আগেরটার সাথে পরেরটা ম্যাচ করব। এরপর আমরা কিসে আনবো, রেয়ামিলে আনবো, অথবা জাবেদা দেওয়ার পর ডিরেক্ট রেয়ামিলেও আনা যায়। ওকে, সমন্বয় দাখিলা দিলাম আমরা। এই যে সমন্বয় দাখিলাগুলো কি হতে পারে, যেমন বকেয়া বেতন বা অগ্রিম আয়, এই টাইপের ট্রানজেকশনগুলো সাধারণত সমন্বয় দাখিলাতে আসে। এবার আসি 6 নম্বরে, সমন্বিত রেয়ামিল। 6 নম্বরে কি, সমন্বিত রেয়ামিল। এক কথায় যদি আমি বলি, এই যে 4 আর 5 নাম্বার, রেয়ামিল অ্যান্ড সমন্বয়, এই দুইটা মিক্স করে কি হয়, সমন্বিত রেয়ামিল প্রস্তুত হয়। 4 আর 5 নাম্বার মিক্স করে কি হয়, সমন্বিত রেয়ামিল প্রস্তুত হয়। যে আমি লিখে দিলাম এখানে 4 আর 5 নাম্বার মিক্স করে আমরা কি করব, সমন্বিত রেয়ামিল করব। এই দুইটাকে কি করব, যুক্ত করব। এই দুইটাকে যুক্ত করে আলটিমেট একটা কি করব, রেয়ামিল করব। একটা কথা খেয়াল রাখতে হবে, রেয়ামিল কিন্তু এখানে আমরা অলরেডি দুইবার করে ফেলছি, 4 নাম্বারে একবার, 6 নাম্বারে একবার। হিসাব চক্রের ধাপগুলা সিরিয়াল বাই মেনটেন করতে হবে। ঠিক আছে, হিসাব চক্রের ধাপগুলা একটার আগে আরেকটা করা যাবে না। আমি সমন্বয় দাখিলার আগে সমন্বিত রেয়ামিল দিতে পারবো না, আমাকে সমন্বয় দাখিলা দিতে হবে, এরপর কি দিতে হবে, সমন্বিত রেয়ামিল দিতে হবে। ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত যদি করতে পারি, সমন্বিত রেয়ামিল পর্যন্ত 6 পর্যন্ত, আমাদের পরের ধাপগুলো আরো সহজ হয়ে যাবে। এবার আমাদের মূল কাজ, যেটা আগেই বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠানের মূল কাজ, এই যে এতগুলো স্টেটমেন্ট আমি কেন করছি, মূল কাজ করার জন্য। মূল কাজকে মূল কাজকে আর্থিক বিবরণী। প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আর্থিক বিবরণী পেশ করা। অনেকের কাছে আর্থিক বিবরণীটা অনেক কিছু, অনেকে আবার পারে না, অনেকের অনেক কষ্ট হয়ে যায়। আসলে চেষ্টা ছাড়া, কষ্ট করা ছাড়া কোনো জিনিসই পারা আসলে সম্ভব না। অনেকে জাবেদাও পারে না, ঠিক আছে। তো দেখা যায় অনেকে কষ্ট করে জাবেদা শিখে, এরপরে দেখা যায় খতিয়ান শিখে, এরপরে রেয়ামিল শিখে। কিন্তু ভাই আমি আবারও বলবো, যারা প্র্যাকটিস করে না আর্থিক বিবরণী, ওরা কখনো আর্থিক বিবরণী পারবে না। আপনাকে একটা জিনিস পারতে হলে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। পারবো না মানে অবশ্যই আমাকে পারতে হবে, এটা বারবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একটা করে বলেন যে আমি পারি না, তাহলে কখনো আপনি পারবেনও না। যে আপনি যদি আপনি মাইন্ডসেট ঠিক করে ফেলেন যে আমি এটা পারবো না, আপনি কখনো পারবেন না, সহজ কথা। ঠিক আছে, আপনাকে পারতে হবেও না। কিন্তু আপনি যদি একটা জিনিস বারবার করেন, না পারা জিনিস আপনি পেরে যাবেন। ওকে, তো আমাদের কি করতে হবে, আর্থিক বিবরণী পেশ করতে হবে। সাধারণত আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের লাভ অথবা ক্ষতি জানতে পারবো। আর্থিক বিবরণীর মাধ্যমে কি জানা যায়, আর্থিক বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের 1 নম্বরে লাভ ক্ষতি জানা যায়। কি জানা যায়, লাভ ক্ষতি জানা যায়। 2 নম্বরে কি জানা যায়, সম্পদের পরিমাণ জানা যায়। কিসের পরিমাণ জানা যায়, সম্পদের পরিমাণ জানা যায়। 3 নম্বরে কি জানা যায়, মালিকানা সত্ত্ব, ওই ওনার্স ইকুইটির পরিমাণ জানা যায়। কি জানা যায়, ওনার্স ইকুইটির পরিমাণ জানা যায়। ওকে, সো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী দিয়ে কয়টা জিনিস জানবো, 3টা জিনিস। লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো, সম্পদের পরিমাণ জানতে পারবো, ওনার্স ইকুইটির পরিমাণ
জানতে পারবো। ওকে, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত বলবো না, যেহেতু আমরা আজকে হিসাব চক্র নিয়ে কথা বলতেছি। জাস্ট আমরা হিসাব চক্রতেই থাকি, সামনে না যাই, গেলে আমাদের ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। এরপর আসি আমরা সমাপনী দাখিলাতে। কিসে? সমাপনী দাখিলা। এই যে আমরা আর্থিক বিনিময় থেকে তিনটা জিনিস জানছি। কি জানছি? লাভ ক্ষতি জানছি, সম্পদের পরিমাণ জানছি, মালিকানা সত্ত্বের পরিমাণ জানছি। জানার পর আমাদের যে হিসাবগুলোর প্রয়োজন নাই, যেমন কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কি পরিমাণ উত্তোলন করছে, এই হিসাবগুলোর কোনো প্রয়োজন নাই। এই যে আয়, ব্যয়, উত্তোলন, কয়টা জিনিস? তিনটা জিনিস: আয়, ব্যয়, উত্তোলন। কি কি? ইনকাম, এক্সপেন্স অথবা কস্ট, উইথড্র। এই তিনটা জিনিস কি করে দিতে হবে? আমাকে ক্লোজ করে দিতে হবে। এই তিনটা হিসাবের আমার কি নাই? আর প্রয়োজন নাই। এগুলোকে বলে নামিক হিসাব। এগুলো কি হিসাব বলে? নামিক হিসাব। এগুলো কি হিসাব বলে? নামিক হিসাব। নামিক হিসাবগুলো আমার কি করতে হবে? বছর শেষে আর্থিক বিনিময় তৈরি করার পরে নামিক হিসাবগুলো বন্ধ করে দিতে হবে। এই যে নামিক হিসাবগুলো বন্ধ করার যে পদ্ধতি, এটাকে আমরা কি বলবো? সমাপনী দাখিলা। নামিক হিসাবগুলো বন্ধ করার যে পদ্ধতি, এগুলোকে আমরা কি বলবো? সমাপনী দাখিলা। ওকে, ক্লিয়ার? সমাপনী দাখিলা। সমাপনী দাখিলার পর একটা হিসাব পরবর্তী রেওয়ামিল তৈরি করতে হবে আমাদের। কি তৈরি করতে হবে? হিসাব পরবর্তী রেওয়ামিল। হিসাব পরবর্তী রেওয়ামিল। হিসাব পরবর্তী রেওয়ামিল কি? আমরা অলরেডি কিন্তু দুইবার রেওয়ামিল প্রস্তুত করে ফেলছি। একটা হচ্ছে 4 নম্বরে, একটা হচ্ছে 6 নম্বরে। এখন আমরা 9 নম্বরে কি করব? হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করব। মনে রাখতে হবে, একটা হিসাব চক্রে বা একটা অ্যাকাউন্টিং সাইকেলে, অ্যাকাউন্টিং পিরিয়ডে কয়বার রেওয়ামিল তৈরি করা যায় বা তৈরি করা হয়? 3 বার। কয়বার রেওয়ামিল তৈরি করা হয়? 3 বার। হিসাব পরবর্তী রেওয়ামিল হচ্ছে এই যে আমরা সব কিছু দিয়ে দিছি, এরপর আমাদের বুঝতে হবে না যে আমাদের আসলে কি প্রত্যেকটা ট্রানজাকশন ঠিকভাবে পড়ছে কিনা, ঠিকভাবে বসছে কিনা, ঠিক জায়গায় আসছে কিনা। এটার জন্য আমার কি করতে হবে? হিসাব পরবর্তী রেওয়ামিল তৈরি করতে হবে। বেশিরভাগ প্রতিষ্ঠানে হিসাব পরবর্তী রেওয়ামিল তৈরি করে না, ওরা সমাপনী দাখিলা পর্যন্ত থাকে। এটা তৈরি করা আবশ্যক নয়। এরপর আসি আমরা বিপরীত দাখিলা, রিভার্সিং এন্ট্রি। এই রিভার্সিং এন্ট্রি সিস্টেমটাও কি করে না, বেশিরভাগ প্রতিষ্ঠান তৈরি করে না, মূলক নয়। রিভার্সিং দাখিলা আসলে কি? রিভার্সিং দাখিলা আসলে কি? এই যে সমাপনী দাখিলা দিলাম, এই সমাপনী দাখিলার যে বিপরীত দাখিলা, উল্টা দাখিলা যেটা দেওয়া হয়, এটাকে আমরা বলবো দাখিলা। মোটামুটি আমরা এই যে টপিকগুলো ক্লিয়ার থাকবে, কিন্তু এক এক জায়গায় দেখা যায় একটা সমস্যা যেটা হয়, এক এক জায়গায় এই যে অ্যাকাউন্টিং সাইকেলটা এক এক রকম। ঠিক আছে? এই অ্যাকাউন্টিং সাইকেলে একটা কার্যপত্র, কার্যপত্র আমরা ইংরেজি যেটাকে বলো ওয়ার্কশিট। কি বলি? ওয়ার্কশিট। কার্যপত্র। কার্যপত্র আবশ্যিক কোনো বিষয় নয়। কার্যপত্র কার্যপত্রের মাধ্যমে আমরা অনেকগুলো হিসাবের একসাথে একটা সমন্বয় পাই। যেমন কার্যপত্রে কয়েকটা জিনিস ইনক্লুডেড থাকে, অনেকগুলো জিনিস কি থাকে? ইনক্লুডেড থাকে। যেমন কার্যপত্র প্রথমে রেওয়ামিল থাকে, এই যে 4 নাম্বার, আমাদের যে 4 নাম্বার, এটা কার্যপত্রে ইনক্লুডেড থাকে, রেওয়ামিল। ওকে, এরপরে কার্যপত্র সমন্বিত দাখিলা থাকে। কি থাকে? সমন্বিত দাখিলা থাকে। কার্যপত্রে সমন্বিত রেওয়ামিলও থাকে। ওকে, কার্যপত্রে আর্থিক বিবরণীও থাকে। ওকে, সো কার্যপত্র বললেই আমরা বুঝবো কার্যপত্র কয়টা জিনিস সমন্বয়? 4টা জিনিসের সমন্বয়। কয়টা জিনিসের সমন্বয়? 4টা জিনিসের সমন্বয়। কার্যপত্রকে বলা হয় বহুঘর বিশিষ্ট হিসাব। কি বলা হয়? বহুঘর বিশিষ্ট হিসাব। কেন? কারণ এখানে অনেকগুলো টাকার ঘর থাকে। এখানে এটা 8 ঘরা হয়, 10 ঘরা হয়, 12 ঘরা পর্যন্ত হয়। কার্যপত্রের কয় ঘর পর্যন্ত হয়? 12 ঘর পর্যন্ত হয়। কার্যপত্র 12 ঘরা পর্যন্ত
হয়, কারণ কার্যপত্রে অনেকগুলো এন্ট্রি একসাথে হয়। তাহলে আমরা কি বলতে পারি, কার্যপত্র কয়টা জিনিসের সমন্বয়? 4, 5, 6, 7, এই 4টা জিনিসের সমন্বয়ে তৈরি হয় কি? কার্যপত্র। কার্যপত্র অ্যাকাউন্টিং সাইকেলের কোনো অংশ নয়, কিন্তু কার্যপত্র একটা বিশেষ হিসাব, যার মাধ্যমে আমরা খুব সহজে অনেকগুলো হিসাবের একটা খসড়া তৈরি করতে পারি। এই কার্যপত্র আর্থিক বিবরণীতে সহায়তা করে। তাহলে আর্থিক বিবরণী তৈরি করার আগেই আমাদের কি করতে হবে? কার্যপত্র তৈরি করতে হবে। এই আর্থিক বিবরণী 7 নম্বর এন্ট্রিটা তৈরি করার আগেই আমার কি করতে হবে? কার্যপত্র তৈরি করতে হবে। কার্যপত্র তৈরি না করলেও কোনো সমস্যা নেই। মূলত আমরা হিসাব চক্রে এই জিনিসটুকু, এই বেসিকটুকু যদি জানি, আমাদের মোটামুটি অঙ্ক করতে অসুবিধা হবে না। তো আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ক্লাস আজকের মতো এতটুকু থাক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে।